হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। আশা করছি চিত্তচিরে চৈত্র মাস উপন্যাসের এটাই শেষ পর্ব। প্রথম থেকে শেষ পর্যন্ত উপন্যাসটি সম্পূর্ণ শোনার জন্য আপনাদেরকে সকলকেই ধন্যবাদ। তো শুরু করা যাক। বাহার ভাই বিহীন আজ 3টে দিন কেটে গেল। কেমন নীলবিষার সমুদ্রে কুলকিনারাবিহীন দিনগুলো। সকাল দুপুর রাত নিজেদের মতন মুগ্ধতা ছড়াতে যেন ব্যর্থ হলো 3টে দিন। চিত্রার মনে যে গভীর অমাবস্যা নেমেছে, সে অমাবস্যার আধারে ছাপিয়ে সূর্য উঠতে পারেনি। রাতগুলো কেমন ডুকরে কেঁদে উঠে হাহাকার করে অভিযোগ করে যায় অনাকাঙ্ক্ষিত বিচ্ছেদের। চিত্রা কেবল ফ্যাল করে দেখে সেই আর্তনাদ। এর চেয়ে বেশি কিছুই যে তার করার নেই। তন্মধ্যেই কলেজ থেকে আবারও মডেল টেস্টের তারিখ ধার্য করা হলো। খুব শীঘ্রই পরীক্ষা। চিত্রা বিশদ তুলল বন্দি খাতায়, চেয়ার টেনে মুখ ডুবলো বইয়ের পাতায়। কিন্তু কি অদ্ভুত, বইয়ের লেখা কেমন ঝাপসা। চোখে জলগুলোও কি বাহার ভাইয়ের মতন বেইমানি করছে? অশ্রুতার অথচ ঝরছে বাহার ভাইয়ের নামে। এমন সব বিধাতা কেন আমাদের দেয়? তির্যক রোদে তপ্ত দুপুর। জানালা গলি রোদ এসে পড়ছে চিত্রার পড়ার টেবিলে। ঘরের ফ্যান বন্ধ, কারেন্ট নেই। চিত্রা ছাড়া পুরো ফ্ল্যাটে আর কোনো জনমানুষের চিহ্ন নেই। মা নিজের কলেজে গিয়েছে, ভাই যেন গিয়েছে ভার্সিটি। পুরো ফ্ল্যাটে চিত্রা একা। শোক পালনের মহোৎসব তাই জেগে ধরেছে তাকে। চিত্রা খুব কষ্ট করলো পৃথিবীর সকল ধ্যান সে বইয়ের উপর দিতে। বারংবার তার চেষ্টা বিফলে গেল। হাজার চেষ্টা করেও সে ধ্যান দিতে পারলো না বইয়ের পাতায়। কি বিরক্তিকর ব্যাপার স্যাপার। চিত্রা সশব্দে চেয়ারটা পিছে ঠেলে উঠে দাঁড়ালো। না চাইতো বারবার বাহার ভাই এসে এলোমেলো চুলের দেহগুলো মনে পড়ে যাচ্ছে। লোকটা কেউ অদ্ভুত জাদু করলো। ঘেমে নেয় একাকার চিত্রার শরীর। সেই ঘরমাক্ত মুখখানা নিয়ে সে বারান্দায় দাঁড়ালো। আশেপাশের রাস্তা বেশ নীরব। মাঝে মাঝে রিকশার টুংটাং শব্দ ভেসে আসে, এরপর আবার নিশ্চুপ হয়ে যায়। নিশ্চুপ রাস্তা দিকে নিষ্প্রাণ চোখে তাকিয়ে রইল চিত্রা মিনিট 5। চোখের সামনে ভেসে উঠল চিলেকোঠার ঘরটা। বাহার ভাইয়ের গিটারের মোহনীয় সেই টুংটাং সুর, ঠোঁটের ভাঁজে রাখা সিগারেটের ধোঁয়া ওড়ানোর দৃশ্য, চোখের বেকারত্বের হাহাকার। বাহার ভাইটা যে বড্ড একা, তাই এই 1 বছরে বেশ ভালো করেই জানা হয়ে গেছে চিত্রার। সেই একা মানুষটাই কিনা চিত্রাকে একা করে দিয়ে গেল। চিত্রার মনে জেগেছে আরো একটা সংশয়। বাহার ভাই কেন অহিয়াপার বিয়ের পরই চলে গেলেন? তবে কি বাহার ভাইয়ের মনের মণিকোঠায় অহিয়াপা যত্নে লুকোনো ছিল? নিজের ভাবনাই নিচে কেঁপে উঠল। না না, বাহার ভাইয়ের মনে অন্য কারো ঠাই আছে ভাবলেই যেন বুক মোচড় দিয়ে ওঠে। কেমন ব্যথা ব্যথা লাগে। অহিয়াপার মনে যে বাহার ভাই আছেন সেটা কি চিত্রা জানতো না? অবশ্যই জানতো, কিন্তু জেনেও সে না জানার ভাব ধরেছিল কেবল নিজের স্বার্থে। বাহার ভাই যে কেবল তার, কিন্তু সে ভুল। বাহার ভাইরা হয়তো কারো হয় না। বাহার ভাইদের ভালোবেসে প্রতিটা নারী অহি হয়ে রয়ে যায়। বাহার ভাইরা বিশাল জীবনের অপ্রাপ্তি হিসেবেই হয়তো সাদা থেকে যায়। চিত্রার এই 18 বছরের জীবনে পরপর এত অপ্রাপ্তি কখনো মেলেনি। খুব সুন্দর হাসি হাসি তো কেটেছে গত হওয়া বসন্তগুলো। তবে এবার কেন বসন্ত কেবল চৈত্র মাসের খরা হয়ে রইল? এবার কেন বসন্ত এত বিবর্ণ? ভাবনার মাঝে কলিং বেলের কৃত্রিম শব্দে ভাবনার রাজ্যে ভাটা পড়ল। চিত্রা বিষণ্ণ দেহটাকে টেনে দরজা অব্দি নিয়ে গেল, কিন্তু দরজা খুলে সে অবাক। আশেপাশে কেউ নেই। তবে কলিং বেল বাজালো কি? বিরক্ত হয়ে যখন চিত্রা দরজা আটকাতে নিবে, তখনই দরজার সামনে ইট দিয়ে চাপা দিয়ে রাখা কাগজ চোখে পড়ল। চিত্রা খানিকটা কৌতূহলবশত কাগজটা কুড়িয়ে নিল। আশেপাশে বেশ ভালো করে চোখ বুলিয়ে দরজাটা আটকে দিল। হাতের কাগজটা নিয়ে এসে আরাম করে বসলো নিচের খাটে। কাগজটা মূলত কেবল কাগজ না, চিঠিও বলা যায়। কাগজটা মেলে ধরতেই অসম্ভব মুগ্ধতা ভরা লেখা জলজল করে উঠল। চিঠির শুরুতেই প্রিয় রঙ্গনা শব্দটা দেখে সে বিমূঢ় হয়ে গেল। 2-3 বার সম্বোধন করার শব্দটায় চোখ বুলোলো। তার বাহার ভাই এসেছিল। এই চিঠি কি তবে বাহার ভাই দিয়ে গেল? চিঠি
চিত্রা চিঠি হাতে নিয়েই আবার বারান্দার দিকে ছুটে গেল বাহার ভাইয়ের দেখা পাওয়ার আশায়। কিন্তু চিত্রের এমন আশা পূরণ হলো না। হাজার ছটফট করা মন নিয়ে, আকাঙ্ক্ষা নিয়েও সে দেখতে পেল না বাহার ভাইকে। মন খারাপ হলো তার। তুমুল মন খারাপ নিয়েই সে চিঠি পড়া শুরু করলো। প্রিয় রঙ্গনা, আমি জানি চিঠি শুরুর সম্বোধনীটা দেখেই তুমি তুমুল আগ্রহে আমায় খুঁজে বেড়াবে। এই মুহূর্তে তুমি এই কাজ করছো, তাই না? তুমি এত বোকা কেন গো? যখন আমার অনুভূতি তোমার হাতের মুঠে, তখন আমার উপস্থিতি দিয়ে কি এসে যায়? তুমি অনুভব করলেই দেখতে তোমার হাতের মুঠোয় এই চিঠির ভাঁজে আমি আছি। অথচ তুমি তত চালাক না। চালাক হলে কি আর আমার অত কাঠখড় পোড়াতে হতো? তুমি নাকি পড়াশোনা শিখেই তুলে মন খারাপের উৎসবে মেতেছ। এমন হেলাফেলা করলে বাহার ভাই রিক্সার খরচ দিবে কিভাবে? বাহার ভাই এত ভাগ্যে চাকরি নেই। এখন যদি রঙ্গনাও কিছু করতে না পারে, তবে আমাদের সংসার হবে কি করে? বুঝলে রঙ্গনা, তুমি বড্ড বোকা। তাই তো সংসার করার জন্য খুঁজে খুঁজে একমাত্র বাহার ভাইকেই পেলে। জেনে শুনে কেউ নিজের পায়ে কুড়াল মারে বলো তো? আমায় চেয়ে বড্ড ভুল করলে রঙ্গনা। আমায় চাইলে কেবল দুঃখের উৎসব পাবে, আমায় পাবে না। তুমি কি বিশ্বাস করো তোমার বাহার ভাই কোনো খারাপ কাজ করতে পারে? আমি জানি তুমি তোমার বাহার ভাইকে এতটাই বিশ্বাস করো যে কখনোই তাকে ভুল বুঝবে না। কিন্তু খুব শীঘ্রই হয়তো তোমার সেই বিশ্বাসের আয়না চূর্ণ বিচ্ছিন্ন হতে চলেছে। তোমার চূর্ণ বিচ্ছিন্ন বিশ্বাসের ভাঙন আমি দেখতে পারবো না। যে তোমার হয়তো অনেক মানুষ আছে, আমার কেবল তুমিই আছো। তোমার জন্যই হয়তো আমি চাকরির সন্ধান করেছিলাম, একটা ছোট্ট সংসারের স্বাদ করেছিলাম। সময় ও পরিস্থিতির কাছে আজ সব অসহায়। মৃত্যুর আগ মুহূর্ত অবধি আমি চাই তুমি আমায় বিশ্বাস করো। তোমার চোখে অবিশ্বাস আমায় চাই বেঁচে থাকার পরে মেরে ফেলবে। খুব শীঘ্রই আমাদের দেখা হবে রঙ্গনা, আমাদের সংসারও হবে। আমরা এ শহর ছেড়ে খুব দূরে চলে যাব। যাবে তো? ইতি, বাহার ভাই। চিঠিটা হাতের ভাঁজে রেখে চুপ করে রইল চিত্রা। বাহার ভাইয়ের চিঠির মাঝে কেমন ধ্বংসের আভাস, খুব খারাপ কিছু হওয়ার সম্ভাবনা। চিত্রার বুক কাঁপল। বাহার ভাই কি তবে কোনো গোলকধাঁধায় আটকে গেল? এধার ওধার হাতটাও চিত্রা উত্তর পেল না নিজের প্রশ্নের। তবে সে বাহার ভাইয়ের সাথে সংসার করবে যে কোনো মূল্যে। যেহেতু সংসার করার জন্য অনেক দূর যেতে হবে, সেহেতু আগে না হয় মহিনের মৃত্যুর রহস্যটা পরিষ্কার করে দিয়ে যাবে। বেশ খানিকটা প্রমাণ তো সে পেয়ে গেছে, এখন কেবল মুখ্য সময়ের অপেক্ষা। তারপর চিত্রা আর বাহার না হয় সহজ ছাড়বে। চিত্রা জানে বাহার ভাইদের কোনো কলঙ্ক হয় না। রাত তখন 11টা। বাহারের চিঠিটা চিত্রা সারাদিন বোধ হয় শখানেকবার পড়ে ফেলেছে। তখনও পড়ছিল। তন্মধ্যেই কলিং বেলের শব্দে তার মনোযোগের বিঘ্ন ঘটে। বুকের মাঝে আরো একবার ছালাত করে উঠল। আবারও দুপুরের মতন অনাকাঙ্ক্ষিত চিঠি আসতে পারে ভেবেই সে ছুটে গেল মেন দরজার সামনে। মুনিয়া বেগম রাতের রান্না করেছিলেন। দরজার শব্দ শুনে সেও হাত মুছতে মুছতে এগিয়ে এলো দরজার দিকে। চিত্রা মাকে দেখে নিজেকে সংযত করে ধীর গতিতে দরজা খুলতেই হতভম্ব চোখে সামনের মানুষটির দিকে তাকিয়ে রইল। মুনিয়া বেগমের চোখেও ভরা বিস্ময়। অবাক কণ্ঠে বলল, তুমি এখানে যে? আকাশের চাঁদ মাটিতে কেন? শেষের কথাটায় তাচ্ছিল্যের ছোঁয়া। দরজার ওপাশে দাঁড়ানো নুরুল সওদাগর তেমন পাত্তা দিল না। বোধহয় সে তাচ্ছিল্যে, বরং বেশ কঠিন স্বরে চিত্রাকে শুধল, ওই লম্ফট ছেলেটা কোথায়? চিত্রা ভুরু কুচকলো, অবিচ কণ্ঠে বলল, জি, তোমাদের পছন্দের ওই ভাবগুড়ে নেশাখর ছেলেটা কোথায়? চিত্রা এবার বোধহয় বুঝলো বাবা কার কথা বলছে। বোঝার সাথে সাথে তার চোখ মুখে বিরক্ত ছড়িয়ে পড়ল। রাগী কণ্ঠে সে তার বাবাকে বলল, ওনার একটা নাম আছে আব্বা, ভদ্রভাবে বলতে পারলে বলুন, না হয় কথাই বলবেন না। নুরুল সওদাগর তাজ্জব বনে গেলেন। এতদিন তার মেয়ের চোখে মুখে যে সম্মান দেখেছিল নিজের জন্য, আজ আর সেটা দেখতে পেল না। লেবু অতিরিক্ত চিপলে সেটা তিতে হয়ে যায়। চিত্রা তারই বহিঃপ্রকাশ। নুরুল সওদাগর তবু দমে গেলেন না। কঠোর হয়ে বলেন, তোমার বাহার ভাইকে পেলে অবশ্যই আমাকে কল দিবে, কারণ ওরে আমাদের পুরো পুলিশ টিম খুঁজছে। মুনিয়া বেগম অসন্তুষ্ট কণ্ঠে বলল,
ওরে খুঁজছে কেন তোমার পুলিশ টিম? মানুষের ভালো তোমাদের কি সহ্য হয় না? নুরুল সওদাগর উচ্চস্বরে হেসে উঠল, মুখ বাঁকিয়ে বলল, ভালো? কার ভালোর কথা বলছো? ওই খুনিটার? জানো সে কি করেছে? তার 10ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ করে খুন করেছে, তোমাদের আদরের বাহার। সেজন্যই তো পালিয়েছে বাসা থেকে। চিত্র হতভম্ব চোখে বাবার পানে তাকালো। অনবরত তার পা কাঁপছে। বাহার ভাই এমন করেছে? পুরো শহর জুড়ে ছেপে গিয়েছে বাহার ভাইয়ের নিখোঁজ বিজ্ঞপ্তি। যে যেখানেই তাকে দেখবে সাথে সাথে যেন খোঁজ দেয় ভার্সিটির নেতা সাহেব কিংবা পুলিশকে। কৃতজ্ঞতায় বিরাট পাবলিক ভার্সিটির একজন ক্ষমতাশালী নেতা। পোস্টারগুলো তাহলে সেই নেতাই ছাপিয়েছে। মানবতা আজকাল বেঁচে আছে কিনা তাই তো নেতারা সহ একজন খুনিকে খোঁজার জন্য সাহায্য করছে আইনজীবীদের। কোচিং থেকে ফেরার সময় বড় বড় পোস্টারগুলোতে চোখ বুলিয়ে বুলিয়ে ধীর পায়ে হেঁটে যায় চিত্রা। রাস্তাটা খালি পেলে ছুঁয়ে দেয় পোস্টারের মাঝে থাকা বাহার ভাইয়ের সাদা কালো মুখমণ্ডলকে। কেবল পুরো শহর না, পুরো পৃথিবীও যদি বাহার ভাইয়ের বিপরীতে চলে যায় তবুও বাহার ভাইয়ের পক্ষে কেবল একজন মানুষ থাকবে, সে হলো চিত্রা। পুরো দুনিয়া তার কাছে মিথ্যে, কারণ সে জানে তার বাহার ভাই একমাত্র সত্য। তন্মধ্যেই চিত্রার কাছে থাকা তার স্মার্টফোনখানা সশব্দে বেজে উঠল। চিত্রা রয়ে শয়ে কল তুলতেই অহে চিন্তিত কণ্ঠ ভেসে এলো, কই তুই? সবাইকে বললি একত্রিত করতে, এখন দেখি তোরই খবর নেই। চিত্রা ক্ষীণ কণ্ঠে জবাব দিল, এই তো রাস্তায় আসছি। চিত্রার কাছ থেকে উত্তর পাওয়ার পরও অহি ফোনটা কাটলো না। তখনও ফোনে হুড়মুড় করে বাড়ছে সেকেন্ডের হিসাব। চিত্রাও কাটলো না ফোন, কারণ সে জানে অহি আবার কিছু বলার জন্য সময় নিচ্ছে। সেও চুপ থেকে সময় দিল। সেকেন্ডের কাঁটা পেরিয়ে যখন মিনিটে গেল তখন অহি ধীর কণ্ঠে বলল, তুইও কি বিশ্বাস করিস বাহার ভাই এমন কাজ করেছে? রাতের আকাশে কখনো সূর্য ওঠে আপা? চিত্রার অদ্ভুত প্রশ্নে হয়তো থম্মত খেলো অহি। তাই তো বিস্মিত কণ্ঠে জিজ্ঞেস করলো, কি বলছিস? উত্তর দেওয়া আগে, রাতের আকাশে কখনো সূর্য ওঠে? না। কেন ওঠে না? এমন গুরুত্বপূর্ণ প্রশ্ন চিত্রার এহেন কথায় বিরক্ত হলো অহি। অধৈর্য কণ্ঠে বলল, এটা অসম্ভব, তাই ওঠে না। তেমনই অসম্ভব আমার বাহার ভাইয়ের নামে ছড়ানো কলঙ্কের সেই কাজটা। চিত্রার উত্তরে হয়তো তাজ্জব বনে গেল অহি। এই মেয়েটাও যে ঘুরিয়ে পেঁচিয়ে এমন জবাব দিবে তা যেন তার ধারণার বাহিরে ছিল। তবে মনে মনে বেশ খুশি হলো সে। প্রশান্তি মাখানো কণ্ঠে আত্মবিশ্বাসের সাথে বলল, কেবল এই মনোভাবটা নিজের মাঝে রাখবি, তবেই হবে। তুমি রেখেছো তো আপা? তুমিও নিশ্চয়ই এমন বিশ্বাস পুষে রেখেছো, তাই না? চিত্রের প্রশ্নে আবারও হোঁচট খেলো অহি। আমতা আমতা করে বলল, বাহার ভাই বিশ্বাসযোগ্য মানুষই, তাই এটা ভাবাও স্বাভাবিক। বাহার ভাই তো ভালোবাসারও যোগ্য মানুষ, তবে ভালোবাসলে না কেন? চিত্রার প্রশ্নে কেঁপে উঠল অহি। মেয়েটা আজ কথায় জব্দ করার খেলায় নেমেছে। কি সুন্দর সহজ সরলভাবে কঠিন একটা প্রশ্ন করে ফেলল। কিন্তু অহিও কম বুদ্ধিমতী না, তার উপর সাইকোলজির ছাত্র। চিত্রার যে মতিগতি চলছে বর্তমানে তা বুঝতে খুব একটা বাকি রইল না তার। তবে সে চিত্রার মন মতন উত্তর দিল না, বরং ঘুরিয়ে পেঁচিয়ে বলল, সবাই যোগ্যতার মূল্য দিতে পারে না, তাই হয়তো বাহার ভাই ভালোবাসা পাওয়ার যোগ্য হয়েও ভালোবাসা পায়নি। চিত্রা হাসলো। অহি আপা যে খুব চালাক তা সে ভালো করেই জানে, তবুও আরেকটু বুদ্ধির পরীক্ষা করে নিল। সে জানতো অহি আপা কখনো ভালোবাসা স্বীকার করবে না। যা পায়নি, যা পাবে না তা পাওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করাও এক ধরনের বোকামি। আর অহি আপা বোকামি খুব কমই করেন। সওদাগর বাড়ির ড্রয়িং রুমে গভীর নিস্তব্ধতা। আজ বাড়ির মধ্যমণি হলো চিত্রা। এই মেয়েটার চোখে মুখে আজ কেমন উপচে পড়া রহস্য। কিছু অদ্ভুত ঘটনা ঘটার সম্ভাবনা। সোফায় যার যার মতন অবস্থানরত আছে সওদাগর বাড়ির সদস্যরা। রোজা সওদাগরের মুখ আগের মতনই ভার ভার। চিত্রা সোফায় খালি জায়গাটাতে এসে বসল। তুহিন, মহতাবও এসেছে এখানে উপস্থিত।
চিত্রার এমন রহস্যময় নিশ্চপতায় বিরক্ত হলো নুরুল সওদাগর। তার গুরু গম্ভীর কণ্ঠে বলল, কি সমস্যা তোমার? আমাদের সময়ের কি কোনো দাম নেই তোমার কাছে? হেয়ালি করছো কেন? চিত্রা বাবার কথাকে তেমন পাত্তা না দিয়ে সোফায় আয়েশ করে হেলান দিয়ে বসলো। তারপর অদ্ভুত কণ্ঠে বলল, আব্বু, আপনি কখনো আমি ভালোবাসেননি কেন? এমন সময় চিত্রার এমন প্রশ্নের জন্য সবাই হয়তো প্রস্তুত ছিল না। নুরুল সওদাগরও খানিক থমথমে খেয়ে গেল। বিস্ফোরিত নয়নে তাকিয়ে রইল মেয়ের পানে। সে হয়তো বোঝার চেষ্টা করছে তার মেয়ে কি বলতে চাচ্ছে, কিন্তু বুঝতে সক্ষম হলো না কেউ। সবারই হতভম্ব অবস্থা দেখে ক্ষীণ হাসলো চিত্রা। কেমন গুমট পরিস্থিতি তৈরি করে বলল, জানেন আব্বু, আমি হয়তো একমাত্র মেয়ে যে আব্বুর ভালোবাসা পাওয়ার জন্য নিঃসন্দেহে জান কোরবানি দিয়ে দিতাম, কিন্তু আপনি তো ভীষণ শক্ত পাথর। আমার জানো আপনার দম্ভের কাছে খুবই তুচ্ছ। আমাকে অপছন্দের কারণ কি কেবলমাত্রই আমার জন্ম পরিচয়? চিত্রা, মায়ের কণ্ঠে বিস্ময়, ডাকের মাঝে ধমক। চিত্রা তাকালো মায়ের দিকে, মুচকি হেসে বলল, আচ্ছা আমি না হয় একটু বলি আম্মু। জানো আম্মু, আব্বু আমায় একটুও ভালোবাসেনি। আমার কত খারাপ লাগতো, কত কান্না করতাম, কত আল্লাহর দরবারে দোয়া করতাম কেবল আব্বু যেন আমায় একটু ভালোবাসে। কিন্তু আব্বু আমায় ভালোবাসেনি আম্মু। আল্লাহর পর যদি কাউকে সিজদাহ দিতে বলতো, তাহলে সেই সিজদাহটা আমি আব্বুকে দিতাম, অথচ সেই আব্বুই কিনা আমায় ভালোবাসলো না। আমার এক জীবনে এমন বিশাল আফসোস পুষে বাঁচতে হবে ভাবিনি। তুমি আমায় তো কত সুন্দর জীবন দিলে আম্মু, একটু আব্বুর ভালোবাসা তো দিলে না। মুনিয়া বেগম টলমলে অস্ত্র নিয়ে মেয়ের পানে তাকিয়ে আছেন, চোখে মুখে তার অবিশ্বাসের ছাপ। চিত্রা চঞ্চল হলেও কখনো আবদার, অভিযোগ, অভিমান কিংবা বায়না করেনি মায়ের কাছে। কিন্তু আজ যখন সবকিছু মায়ের পায়ের কাছে ঢেলে দিল, তখন মায়েরই বা কি বলার থাকতে পারে? নুরুল সওদাগরের কথা প্রায় বন্ধ হওয়ার উপক্রম। আজ যেন নতুন চিত্রাকে দেখছে সে। মেয়েটার এমন পরিবর্তন ভাবিয়ে তুলল সবাইকে। বাচক দিয়ে গড়িয়ে পড়া অশ্রুকণাকে ভীষণ অবহেলায় মুছে ফেলল চিত্রা। তাচ্ছিল্য করে বলল, আচ্ছা এমন কথা বলছি সেটাই ভাবছো তাই না? কারণ আছে দেখেই বলছি। যখন বাহারটা ঝলসে গেল, হসপিটালের বিছানায় বেঁচে থাকার যুদ্ধে আমি অনবরত ছুটে যাচ্ছি, তখন আপনি আব্বু আমার ছায়া না হয়ে আমার দিকে ছুঁড়ে মারলেন অবিশ্বাসের তীর। আমি সেদিন কতটা ব্যথা পেয়েছি তা আপনাকে বোঝাতে পারবো না আব্বু। সেদিন ঠিক করেছিলাম আপনার অবিশ্বাসের তীরে আমি ভেঙে দেব, আর আজ সেই দিন। চিত্রার শেষ কথায় অবাক হলো সবাই, কিন্তু বুঝে উঠতে পারল না কথাটির সারাংশ। ঘেমে নিয়ে একাকার মাহতাব। শার্টের বাহুতে কপালের ঘাম মুছতে মুছতে কেমন বোকা বোকা কণ্ঠে বলল, কি বলছে এসব? মাহতাবের অবস্থা দেখে খিলখিল করে হেসে উঠল চিত্রা। সেকেন্ডের মাঝে বারবার তার পরিবর্তন ভাবে তুলছে সবাইকে। অনাকাঙ্ক্ষিত ঝড়ের আভাসও তে পাচ্ছে সবাই। অহিহদৈর্য কণ্ঠে বলল, কি বলছিস তুই? তোমরা জানতে চাও না আমাদের এই ঝলসানোর কারণ কে? কে আবার? মহিন? চিত্রার প্রশ্নে অহির সহজ সরল উত্তর। চিত্রা হাসলো, ডানে বামে মাথা নাড়িয়ে বলল, ভুল উত্তর। এতক্ষণে ড্রয়িং রুমের অবস্থানরত প্রত্যেকের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। অবাক প্রত্যেকটা মানুষ। চিত্রার কথার অর্থ যেন বুঝছে না কেউ। ধৈর্যের বাঁধ ভাঙলে এবার তুহিনের। উৎকণ্ঠিত হয়ে বলল, তবে কে করেছে তোদের সাথে এমন? চিত্রা হেলতে দুলতে মহতাবের কাছে এসে বসলো। পিছলে কণ্ঠে বলল, কি দুলা ভাই, আপনি বলবেন না আমি বলবো? মহতাবের অবস্থা তখন বেহাল। মুখের মাঝে কৃত্রিম হাসি আকার মিছে চেষ্টাও করলো। ভয়ের তো কণ্ঠে বলল, কি সব বলছে শালিকা? আমি জানবো কিভাবে? জানবেন না কেন? আপনি নিজে করলেন সেই কাজ, অথচ বলছেন অন্য কথা। ইটস নট ফেয়ার। বড় একটা বিস্ফোরণ হয়ে গেল ড্রয়িং রুমে। সম্বসারে সবাই চেঁচিয়ে বলল, কি? চিত্রার চোখ মুখে এতক্ষণের ঠাট্টার জায়গায় ছড়িয়ে গেল কঠিনতা। তীর কণ্ঠে মহতাবের দিকে তাকিয়ে বলল, আপনি আমাদের সাথে এমনটা কেন করেছেন দুলা ভাই? মহতাব ততক্ষণে ঘেমে নেয় একাকার।
উপস্থিত মানুষগুলো প্রতিক্রিয়া দেখাতে ভুলে গেল। একবার মহতাব আর একবার চিত্রার দিকে তাকালো তারা। তন্মধ্যে চাঁদনি সোফা ছেড়ে থপ করে উঠে এলো। মুখ চোখ তার লাল। রাগে দিশেহারা হয়ে এসে চিত্রার গালে চড় বসানোর জন্য হাত তুলতেই তার হাত থামিয়ে দেয় চিত্রা। মুখে আগের ন্যায় হাসি বজায় রেখে বলে, আরে আবার থামো, এত তাড়াতাড়ি চড়টা ওয়েস্ট করো না। বলা তো যায় না, অন্য কারোরও প্রয়োজন হতে পারে। চাঁদনি ফসে উঠল, ধমক দিয়ে বলল, তুই কেমন মেরে চিত্রা? তোকে এত আদর করেছি আমি, অথচ তুই কিনা আমার মায়ের আচরণের রাগ আমার আর আমার স্বামীর উপর উঠাচ্ছিস এসব মিথ্যে বলে। এই তোর আচরণ? চিত্রার হাসি হাসি মুখ থমথমে হলো। শক্ত কণ্ঠে বলল, তোমার মায়ের প্রতি বা তোমার প্রতি আমার কোনো রাগ নেই। একটা সময় এই বাড়ি নুন খেয়েছি, তাই এর গুণ গাইতেই হবে। আমি যা বলছি তা এক বিন্দু মিথ্যে না। আগে শুনবে, তারপর যা বলার বলবে। চিত্রার মুখে চিলিক দেওয়া আত্মবিশ্বাস দেখে চাঁদনির তরতাজা টকবগের একটা মিয়ে এলো। ধীর কণ্ঠে বলল, আচ্ছা বল, কি বলবি? চিত্রা ছোট শ্বাস পেল। মহতাবের দিকে তাকে তাচ্ছিল্য হাসি দেয়। অথবা নিজের বড় চাচা আফজাল সওদাগরের দিকে তাকিয়ে প্রশ্ন ছুড়ে, চাচা, তুমি কি রফিক মোহাম্মদ নামে কাউকে চেনো? আফজাল সওদাগর কপাল কুঁচকলেন। কতক্ষণ মনে করার চেষ্টা করলেন এমন নামে কাউকে চেনে কিনা। অতঃপর ব্যর্থ হয়ে হতাশ স্বরে বলেন, না আম্মু, মনে পড়ছে না। আমি মনে করাচ্ছি। আজ থেকে 20 কিংবা 21 বছর আগে তোমার কোম্পানিতে একজন শ্রমিকের চুরির দায়ে ফাঁসানো হয়। তা নিয়ে অনেক গন্ডগোল চলে কয়েকদিন। অতঃপর সেই ভদ্রলোক তার গায়ে লাগানো তমকা সইতে না পেরে আত্মহত্যা করে। মনে পড়লে এবার? আফজাল সওদাগর কুচকুনো ভ্রু সোজা হয়। ঘটনা মনে পড়তেই সে অনবরত মাথা নাড়াতে নাড়াতে বলল, হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। সে অনেক আগের কাহিনী। বেচারা নির্দোষ ছিল, কিন্তু ভুল তথ্যের কারণে তাকে হেনস্থা পোহাতে হয় এবং সে এটা মানতে না পেরে আত্মহত্যা করে। কিন্তু এটার সাথে ওটার কি সম্পর্ক? সম্পর্ক আছে চাচা। সেই রফিক মোহাম্মদের ছেলেই মহতাবুল্লাহ ভাই। আফজাল সওদাগর হতভম্ব দৃষ্টিতে তাকিয়ে রইল। বিস্মিত কণ্ঠে বলল, কি পাগল হলি নাকি? মহতাবের বাবা মারা গেছে 3 বছর আগে। তুমি কি বলছো এসব? আমি মোটেও ভুল বলছি না চাচা। দুলাভাই সে লোকের ছেলে। আর 3 বছর আগে যে লোকটা মারা যায় তিনি কেবল আর কেবল মাত্র মহিনের বাবা। চিত্রা রহস্য নামা গোলক দাদা ফেসে সবে হতভম্ব। ওই হতভম্ব কণ্ঠে বলল, মানে হলো লতা আন্টি, মানে মহতাবুল্লাহ ভাইয়ের মা। রফিক আঙ্কেল মারা যাওয়ার পর আবার দ্বিতীয় বিয়ে করেন এবং সেই ঘরের সন্তানই হলো মহিন, তাই না আন্টি? শেষের প্রশ্নটা লতা বেগমের দিকে তাকিয়ে করল চিত্রা। মহিলা রীতিমতো তাজ্জব বনে রইলেন। প্রশ্নটা করলেই ওপর নিচ মাথা নাড়িয়ে ক্ষীণস্বরে বলল, হ্যাঁ। উপস্থিত সবার মাঝে অবিশ্বাস্যকর পরিস্থিতি। একজন আরেকজনের মুখ চাওয়াচাই করছে। এমন কিছু যে থাকতে পারে তাকে ঘুণাক্ষরেও টের পায়নি। চাঁদনি আপা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল মহতাবের দিকে। বিবশ কণ্ঠে বলল, তারপর বল চিত্রা। চিত্রা দীর্ঘশ্বাস ফেলে শুরু করলো। খুব সম্ভবত রফিক আঙ্কেল মারা যাওয়ার সময় দুলাভাইয়ের বয়স 6-7 ছিল। তার বাবার এমন মৃত্যু মানতে পারেনি সে। মনের মাঝে পুষিয়ে রেখেছিল ভীষণ ক্ষোভ। ওপর সে যতটা ভালো মানুষ ছিলেন, ভেতর ভেতর তার প্রতিহিংসা তাকে এর চেয়ে বেশি অন্ধ করে দিয়েছিল। যার ফলস্বরূপ বড় হওয়ার পর সেই প্রতিহিংসায়নের জন্য সে বিয়ে করেছে চাঁদনি আপাকে। চেয়েছিল এবারে ভিটেমাটি আঁকড়ে ধরে সবাইকে নিঃস্ব করে দিতে, তাই না দুলাভাই? মহতাব জবাব দিল না। মাথা নিচু করে দৃষ্টি নিবদ্ধ করলো ড্রয়িং রুমের মেঝেতে। সবার নিস্তব্ধতা ঠেলে চিত্রাই আবার বলে উঠল, দুলাভাই সম্ভবত তার মায়ের দ্বিতীয় বিয়ে এবং সে ঘরের সন্তান মহিনকেও মানতে পারেনি, কিন্তু সময় পরিস্থিতির কারণে সে বলতে পারেনি সেটা। তাই তো সবার প্রতি ক্ষোভ মেটানোর সুযোগ পেল আপা 7 মাসে সেই অনুষ্ঠানে। চেরির ভাষ্য মতে চেরির শরীরে হাত দিয়েছিল মহিন, যা পরবর্তীতে অহি আপা নিজের নামে চালিয়ে দিয়েছিল তোমাদের সাথে। আমরাও ঘৃণা করেছি মহিনকে। চেরির কথাকে সত্যতা ধরেছি, আর তার কারণও আছে। কিন্তু পরপর আমাদের ওপর অ্যাসিড নিক্ষেপ এবং মহিনের মৃত্যু সব ধোঁয়াশা করে দিল। অথবা সেদিন বড় আপা সিঁড়ি থেকে পড়ে যাওয়া আমার কলঙ্কের কালি হলো। কিন্তু এখানে এত মানুষকে বিভিন্ন ঘটনার সাক্ষেপ দোষী মনে হলেও দোষগুলো করেছে একজন, সে হলো মহতাব। প্রথমে আসে চেরির ঘটনায়।
চেরিকে আধার ঘরে ডেকে নিয়ে মহিন বিশ্রী কাজ করেছে আমরা জানতাম এবং মেনেও ছিলাম, কিন্তু সেদিন চেরির সাথে দুষ্টুমি করার ছলে জিজ্ঞাসা করতেই চেরি বলল সে মহিনের মুখ দেখেনি, পাঞ্জাবি দেখেছিল। সেই অনুষ্ঠানে দুলাভাই এবং মহিন একই পাঞ্জাবি পরেছিল, তাই দোষটা দুজনের একজনই করতে পারে। সন্দেহের তালিকায় পড়ে গেল দুজনের নাম। অতবার কিছুদিন আগে কোচিং থেকে আসার সময় আমি মহতাব দুলাভাইকে দেখি পতিতালয়ের একটা গলিতে যেতে। প্রথমে বিশ্বাস হচ্ছিল না, কিন্তু আমি নিজের সাথে সাথে তার পিছিয়ে গিয়ে নিজের চোখে বিশ্বাস করেছি। সব ঘটনাগুলো কেমন আমার মাথায় ঘুরপাক খেতে লাগলো। আবু বলেছিল মহিন মারা যাওয়ার আগে আমার ফোন দিয়ে তার সাথে কেউ কথা বলেছে। আমি চট করে রেকর্ডিং লিস্টে ঢুকে যাই, আর সৌভাগ্যক্রমে সেদিনের রেকর্ডিং পেয়ে যাই, যেখানে কণ্ঠে একজন ছিল মহিন আর একজন ছিল দুলাভাই। তারা কি নিয়ে যেন তুমুল কথা কাটাকাটি করেছে। স্পষ্টভাবে বোঝার পর বুঝলাম মহিন প্রচুর ভয় পেয়েছিল। সে বুঝতে পেরেছিল আমাদের অ্যাসিডের ঘটনার সম্পূর্ণরূপে তার ঘাড়ে গিয়ে পড়বে, তাই সে দুলাভাইকে হুমকি দিচ্ছিল সব বলে দিবে। আর দুলাভাই আমার ফোন দিয়ে কল দিয়েছে, হয়তো ধরা না পড়ার জন্য, হয়তো সে মহিনের হুমকিতে ভয় পেয়েই খুন করেছে নিজের ভাইকে। কেবল তাই না, দুলাভাই মানসিকভাবে বিপর্যস্ত, তার নারী দোষ আছে, পতিতালয়ে তার প্রায়ই আসা যাওয়া। ড্রয়িং রুম জুড়ে নিস্তব্ধতা, সকলের চোখে অবিশ্বাস্যতা। স্বয়ং লতা বেগম তার ছেলের দিকে সেই অবিশ্বাসের দৃষ্টিতে তাকিয়ে রইলেন। কণ্ঠধ্বনির মাঝেই আটকে রইল শব্দরা। বহু কষ্টে সে উচ্চারণ করল, এসব মিথ্যে, তাই না আব্বা? মহতাব আগের ন্যায় মাথা নিচু করে রইল। সবে মহতাবের উত্তরের আশায় উন্মুখ হয়ে রইল। এই বুঝি মহতাব বলবে সব মিথ্যে, কিন্তু সবাইকে ভুল প্রমাণ করে দিয়ে সে গম্ভীর কণ্ঠে বলল, সবই সত্যি, একটা শব্দও মিথ্যে না। আমাকে যা ভাবেন সবাই তা আমার ভালো মানুষের অদল কেবল। আমি ভালো মানুষ নই। আর চিত্রাদের অ্যাসিড নিক্ষেপ করার কাজটাও আমি করেছি। উদ্দেশ্য ছিল চেরি আর অহিকে ঝলসানোর, চিত্রাকে না। আর মাহিনকেও খুন করেছি অনিচ্ছাকৃত। আমি ওকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু ও বোঝেনি। আমি নিজের রাগ সংবরণ করতে না পেরে মেরে ফেলি। অ্যাসিড নিক্ষেপ করা ওই ছেলেকেও আমি মেরেছি, যেন ওরা আমার বিপদ আনতে না পারে। চেরির সাথে ওটা আমি করেছি। শেষ কথাটা সম্পূর্ণ হওয়ার আগে সশব্দে চর পড়ে মহতাবের গালে। চরটা মেরেছে চাঁদনি। রাগে তার মুখ লাল হয়ে গিয়েছে, হাত পা কাঁপছে। একদলা থুতু মহতাবের ওপর ফেলে ঘৃণা ছুড়ে বলল, পিশাচ। চিত্রা চাঁদনিকে শক্ত করে ধরল, কম্পিত কণ্ঠে বলল, আপনি সেদিন চাঁদনি আপাকে সিঁড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছেন, তাই না? আমি হাতটা কেবল ধীরে ঝাড়া দিয়েছিলাম, কিন্তু আপা বলল আমি নাকি ধাক্কা দিয়েছি। তখন ওপরে আমি আর আপনি ছিলাম। আমি যেহেতু করিনি, তার মানে। চিত্রার বাকি কথা বলতে হয় না। মহতাবি গম্ভীর কণ্ঠে বলল, আমি করেছি সে কাজটা। আর এই যে এত দ্রুত সবটা স্বীকার করে নিলাম, কেন জানো? কারণ এত শত বাহানার মাঝেও আমি তোমায় ভালোবেসে ফেলেছি। আবারও চর পড়ল মহতাবের গালে। এবার চরটা দিলেন আফজাল সওদাগর। রাগে সে হুঙ্কার দিয়ে উঠল, তুমুল এক ধাক্কা দিয়ে বলল, তোমার সাহস কি করে হলো আমার মেয়েদের দিকে তাকানোর? তো চোখ উঠিয়ে ফেলবো। মহতাব কথা বলল না, ঠায় দাঁড়িয়ে রইল। আরো কয়েক প্রহর হলো। হইচই ভরে গেল সদাগর বাড়ি। পুলিশ কল দেওয়া হলো। লতা বেগম জ্ঞান হারালো। চাঁদনি কথা বলার শক্তি না পেয়ে থপ করে বসে পড়লো। তুমুল বিশৃঙ্খলা পড়লো বাড়ি জুড়ে। চিত্র সেই বিশৃঙ্খলা ঠেলে বেরিয়ে গেল রাস্তায়। রাত 11টার ব্যস্ত শহরে একা পায়ে হাঁটা শুরু করলো। অনেকটা পথ যাওয়ার পর পুলিশের একটা গাড়ি তার পাশ দিয়ে চলে গেল সদাগর বাড়ির দিকে। চিত্রা তাচ্ছিল্য হাসলো খানিক। গত পরশু রাতে সে মহতাবদুল্লাহ ভাইদের বাড়িতে প্রবেশ করেছিল পাইপ পেয়ে। ভীতু চিত্রা হুট করে কেমন সাহসী হয়ে গেল। তৃপ্তি ভরে সে দেখে নিল নিজের শহরের রাজপথ। আর তো থাকা হবে না এই শহরে। সে আর বাহার ভাই হয়তো অনেক দূরে চলে যাবে সংসার করতে। কালই তারা শহর ছাড়বে। বাহার ভাই আর একটা চিঠি পাঠিয়ে নির্দিষ্ট ঠিকানা দিয়ে দিয়েছে, সেখানে গেলেই দুজনের দেখা হবে। তারপর চিরতরে বাহার ভাই চিত্রার খুব দূরে চলে যাবে তারা। কিন্তু বাহার ভাই বেছে বেছে কবরস্থানের ঠিকানায় কেন দিল? ধূসর রঙের মেঘেদের আনাগোনা আকাশ জুড়ে
প্রকৃতির ভীষণ মন খারাপ আজ, কিন্তু চিত্রা মানে উৎফুল্লতা জোয়ার। কি একটা প্রাপ্তির আনন্দ যেন তার পুরো শহর জুড়ে। অথচ কোথাও মন ভালোর ছিটে ফোটার কারণও নেই। সওদাগর বাড়ির মানুষেরা ভেঙে পড়েছে। দেয়ালের মাঝে প্রতিটা মানুষের নিজস্ব হাহাকার। অহিয়াবার বিয়ের ডেটটাও বেশ পেছানো হয়েছে। মন খারাপের বেলাগুলো ভীষণ পানসে আঁকা। চিত্রা ঘুম থেকে উঠে বেশ সময় নিয়ে গোসল সেরেছে। বেছে বেছে বর্তমান প্রকৃতির সাথে মিলিয়ে ধূসর রঙের জামা বের করেছে। সাদা সালোয়ার অন্যের সাথে মিলে কেমন বিষণ্ণ বিষণ্ণ রঙে সাজিয়ে নিল নিজেকে। তার মা চলে গিয়েছে কলেজে, ভাইজানও বাসায় নেই। এটাই মুখ্য সময় বাহার ভাইয়ের কাছে চলে যাওয়ার। ছোট্ট করে একটা চিরকুটও লিখলো সে। পড়ার টেবিলের ওপর কলমদানিটা দিয়ে চাপা দিয়ে যত্ন সহকারে রেখে দিল চিরকুটটা। সে হারিয়ে গেলে আম্মু ভাইজান যে পাগল হয়ে যাবে, তাই তাদের সেই সময়টা সান্ত্বনার বাণী হিসেবে রেখে গেল চিরকুটটা। চিত্রা জানে সে যাওয়ার পর মা এবং ভাইজান আবার নিজ গৃহে ফিরে যাবে। আর কতদিন গৃহান্তরে থাকবে। আর যার জন্য গৃহান্তর সে যদি না থাকে, তবে সে গৃহান্তরের আর কি বা মূল্য রইল। পুরো ঘরের কোনায় কোনায় একবার হাত বুলিয়ে দিল সে। সবকটা জিনিস চোখ ভরে দেখে নিল। এরপর আর দেখতে যেতে না পায়। কবে না কবে আবার আপন মানুষের ভিড়ে ফিরে আসবে, কে জানে আদেও ফিরে আসবে কিনা। পৃথিবীতে কিছু পেতে হলে কিছু ত্যাগ করতেই হয়। যেমন বাহার ভাইকে পাওয়ার জন্য চিত্রা ছাড়ছে তার পরিবার। কি বা করার, লোকটার যে সে ছাড়া কেউ নেই। তপ্ত এক শ্বাস ছেড়ে পা রাখলো সে ফ্ল্যাটের বাহিরে। গন্তব্য তার অজানা, তাতে ক্ষতি কি? পছন্দ তো তার চেনা। লোকাল বাসে ডান সাইডে 3 নম্বর সারির জানালার পাশে সিটটাতে বসে আছে চিত্রা। জ্যামে ঠাসা রাস্তা। হুড়মুড় করে বাতাসের ভেতরে একজন মহিলা প্রবেশ করে চিত্রার সাথে ফাঁকা সিটটায় বসে পড়ল সে। চিত্রা এক পলক মহিলাটির দিকে তাকিয়ে আবার দৃষ্টি নিবদ্ধ করলে জানালার বাহিরে। কিন্তু হুট করেই তার মস্তিষ্কে মহিলাটির মুখের অবয়ব ভেসে উঠল। কেমন পরিচিত মুখ। চিত্রা আবার ঘাড় ঘুরলো, মহিলাটার দিকে তাকালো। বড্ড পরিচিত লাগলো মহিলাটাকে, অথচ সে এর আগে দেখেনি মানুষটাকে। চিত্রার পাশে বসা মহিলাটা চিত্রাকে এমন তাকিয়ে থাকতে দেখে ভ্রু কুঁচকলো। মিষ্টি এসে বলল, কি গো মেয়ে, ওভাবে তাকিয়ে আছো কেন? চিত্রা বেশ থম্মত খেয়ে গেল। আমতা আমতা করে বলো, না না আন্টি, আসলে আপনাকে বেশ পরিচিত মনে হচ্ছে। তাই নাকি? আমার তো মনে হচ্ছে না এর আগে তোমার সাথে আমার দেখা হয়েছে। না আন্টি, দেখা হয়নি, হয়তো মনের ভুল। চিত্রার উত্তরে কোমল হাসলেন মহিলা। কিন্তু এবার মহিলাও চিত্রার দিকে তাকিয়ে রইলেন। চিত্রার মুখ চোখ জুড়ে কি যেন খুঁজে বেড়ালেন। অন্তঃপর কণ্ঠ ধীর করে জিজ্ঞেস করলো, তোমার নাম কি? চিত্রা বেশ দোটানায় পড়ল। নাম বলবে কি বলবে না করেও অবশেষে নাম বলল, তোফা সওদাগর। নামটা শুনে মহিলাটা স্বস্তির শ্বাস ফেলল যেন। কিন্তু তার মনের মাঝে তখনও তুমুল খচখচ। চিত্রার কেমন অস্বস্তিতে ভরে গেল শরীর। মহিলাটাকে সে এর আগে দেখেনি, কিন্তু তবুও কেন পরিচিত মনে হচ্ছে। তন্মধ্যে মহিলাটার প্রশ্নে ভেসে এলো, তোমার আর কোনো নাম আছে? ধরো ডাক নাম বা অন্য কিছু? চিত্রা ভুরু কুঁচকলো। সে তো ইচ্ছে করেই ডাক নামটা বলেনি। তাহলে মহিলাটা আন্দাজ কিভাবে করলো যে ডাক নাম থাকতে পারে? চিত্রা মাথা দুলিয়ে বলল, চিত্রা, এই নামেই ডাকে আমাকে সবাই। চিত্রা নামটা শুনতেই কেমন যেন বিস্ফোরিত নয়নে তাকিয়ে রইল মহিলা। হাত পায়ে দেখা দিল মৃদু কম্পন। শরীরে অস্বাভাবিকভাবে ঘামের উপস্থিতি। মুহূর্তের মাঝে পাশের নারীটি এহেন পরিবর্তনে ভটকে গেল চিত্রা। ব্যতিব্যস্ত কণ্ঠে বলল, কি হলো আন্টি আপনার? খামছেন কেন? কোনো সমস্যা হচ্ছে? মহিলা কাঁপতে কাঁপতে 2 হাতের আঁচলে নিজের মুখটা ঢেকে ফেলল। চিত্রা চোখ মেলে মহিলাটার পা থেকে মাথা অবধি আবার পর্যবেক্ষণ করলো। কালো রঙের ডিজাইনিং শার্ট, হাতের ব্লাউজের সাথে কালো রঙের ডিজাইনিং শর্ট হাতের ব্লাউজের সাথে মখমলের কালো শাড়ি পরিহিতা রমণীর ভ্রু, শুভ্র রঙা শাড়ি, ডান হাতে কালো মোটা চেনের ঘড়ি, চুলগুলো বয়কাট। বেশ সম্ভ্রান্ত ঘরের মনে হলো। এই মানুষটা লোকাল বাসে চড়ার কি দরকার ছিল? চিত্রা চিন্তিত কণ্ঠে আবার প্রশ্ন করলো, আন্টি কি হয়েছে আপনার, বলুন। মহিলা নিজেকে অনেকটা সময় নিয়ে ধাতস্থ করলো। অথবা সিটের সাথে হেলান দিয়ে চোখ বন্ধ করে বলল, ও তেমন কিছু না, লোকাল বাসে চড়ার অভ্যাস নাই তো, তাই আর কি।
তোমার মায়ের নাম মুনিয়া বেগম, তাই না? হ্যাঁ। চিত্রা উত্তর দিয়েছে ঠিকই, কিন্তু কণ্ঠ তার তখনও কাঁপছিল। মহিলাটি কি মায়ের কলিগ? মাকে কি বলে দেবে চিত্রার সাথে দেখা হওয়ার কথা? এমন অনেক অহেতুক ভাবনায় ভীত হলো চিত্রা। মহিলাটা অনেকটা সময় চুপচাপ ছিলেন। অন্তঃপর অনেকটা পথ যাওয়ার পর উঠে দাঁড়ালেন মহিলা। বাস তখন ধীরগতি নিচ্ছিল যাত্রী নামানোর জন্য। ভদ্রমহিলা চিত্রার মাথায় হাত বুলিয়ে বিবশ কণ্ঠে বলল, আমি এতিমখানা চালাই। বিরাট এক এতিমখানা আছে আমার গজিপুরে। আমি আমার সন্তানকে আমি তাদের মাঝে খুঁজে নিয়েছি। নিজের ইচ্ছে খুব কম মানুষই পাপী হয়, তবে অনিচ্ছাকৃত পাপের বোঝা তাকে বেয়ে বেড়াতে হয় চিরকাল। তোমার এমন গোছানো ভাব দেখে ভালো লাগলো। জীবনের কোনো মোড়ে যেন আমাদের দেখা না হয়। তুমি ভালো থেকো, আমার দুহাতের প্রার্থনায়। কথা শেষ হতে ঝড়ের বেগে নেমে গেলেন ভদ্রমহিলা। চিত্রা ফ্যালফ্যাল লাইনে তাকিয়ে রইল মহিলাটা যাওয়ার পানে। চিত্রা হয়তো বোধগম্য হলো না এখনো, কেন মহিলাটাকে এত চেনা চেনা লাগছে তার। নিজের মুখের অদলের সাথে যে সে ভদ্রমহিলার প্রচুর মিল ছিল, যা চিত্রার মস্তিষ্কে হুট করে খেয়ে গেল। যাকে এই জীবনে দেখতে চাওয়ার কোনো ইচ্ছে সে পোষণ করেনি, আর যেতে যেতে তাকেই দেখে নিল। চিত্রা ভুলে যাবে এই সাক্ষাৎ। কিছু মানুষের সাথে দেখা না হয় উত্তম, কিন্তু মানুষ যতটা ক্ষণস্থায়ী, তাদের সাথে কাটানো স্মৃতি ততটাই দীর্ঘস্থায়ী। আরও একটা কেমন অস্বচ্ছ স্মৃতি জমা হলো চিত্রার হৃদয়ে। জন্মদাত্রী মানুষটার সাথে স্মৃতি কখনো চায়নি চিত্রা। গা ছমছমে শুনশান এক কবরস্থানে দাঁড়িয়ে আছে চিত্রা। সন্ধ্যার হিমশীতল বাতাস তাকে কেমন ছুঁয়ে যাচ্ছে। শরীরে লোমকূপ কাঁপিয়ে দিচ্ছে সেই বাতাস। একটু ভয়, রোমাঞ্চ, প্রাপ্তির আনন্দ, সকল অনুভূতি মিলেমিশে একাকার। চিত্রা চারপাশ ঘুরে ঘুরে দেখল। শহর থেকে বেশ কিছুটা দূরে হওয়ায় এখানে আস্তে আস্তে সন্ধ্যা নেমেছে। কিন্তু বাহার ভাই বেছে বেছে এখানে কেন আসতে বলল? আর বলেছে না হয় মানা যায়, কিন্তু কই মানুষটার টিকিটার দেখা নেই চারপাশে। চিত্রা ক্ষীণ স্বরে কয়েকবার ডাকলো, বাহার ভাই, বাহার ভাই আছেন, শুনছেন? কোনো উত্তর এলো না। কেবল বড় বড় তাল গাছ, বট গাছের আড়ালে ঝোপঝাড় থেকে শুকনো পাতার ওপর হেঁটে যাওয়ার মর্মর শব্দ হলো। চিত্রার শরীর কাঁপুনি দিল। ভয়ে এসে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিল তাকে। কিন্তু ওই যে প্রাপ্তির আকাঙ্ক্ষা, সেটা ভয়কেও ছাপিয়ে গিয়েছে। তাই সে আরেকটু গলা তুলে ডাক দিল, বাহার ভাই। এবারও সাড়া পাওয়া গেল না। কবরস্থানে লাগানো হলদেটে লাইটগুলো একটু দুলে দুলে উঠল। চারপাশে অনেক মানুষের উপস্থিতি টের পেল সে। হেঁটে যাওয়ার শব্দ কানে বাড়ি খেলো তার, কিন্তু চারপাশ শূন্য খাখা। ভয়ে চিত্রার কলিজা শুকিয়ে এসেছে। কাপা কাপা কণ্ঠে যখন আবার ডাক দিতে যাবে বাহার ভাইকে, তখনই বাপাসে ছোপের আড়াল থেকে গুনগুনিয়ে গানের শব্দ শোনা গেল। লোকমুখে শোনা কত রকমের উদ্ভট কথা মনে পড়ে গেল তার। চিত্রা একবার ভাবলো ছুটে বেরিয়ে যাবে এখান থেকে। আবার কি মনে করে সে গেল না। যা হবে দেখা যাবে, কিন্তু বাহার ভাইকে পাওয়ার আশা ছাড়া যাবে না। মনকে শক্ত করে ধীর পায়ে ছোপের কাজটাই গেল চিত্রা। গানের গলাটা আর একটু পরিষ্কার হলো। স্বচ্ছ কণ্ঠে শোনা গেল, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখে দরদি আমার জনম দুঃখিনী মা, জনম দুঃখী মা। আমার মায়ের কন্দন যাবজ্জীবন, 2-4 মাস বোনের কান্দন রে। ওরে ঘরে পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। পুত্র যদি কুপুত্র হয়, মা হে নাহি ফেলে। হাজার দোষ গোপন করিয়া তবু মায়ে পালে। বাহার ভাই। চিত্রার বিস্মিত ডাকে গান থেমে গেল, কিন্তু বাহার তাকালো না চিত্রার পানে। অনবরত পুরনো এক কবরে হাত বুলিয়ে গেল। চিত্রার চোখে মুখে জ্বলানো বিস্ময়, কণ্ঠেও অবাক ভাব। বাহার ভাইয়ের কেমন বিধ্বস্ত অবস্থা। পরনে সাদা পাঞ্জাবিটাতেও তুলোয় মাখামাখি, গালে অবহেলার দাড়ি, চোখ মুখে কেমন বিধ্বস্ততা। চিত্রা আবার ডাকলো, বাহার ভাই কি করছেন? মাকে একটু ছুঁয়ে দিচ্ছি। ভাঙা স্বরে বাহার ভাইয়ের উত্তর। বাহার ভাই কি কাঁদছে? চিত্রা গুটি গুটি পায়ে এগিয়ে গেল বাহার ভাইয়ের দিকে। কম্পিত হাতটা রাখলো বাহার ভাইয়ের বাহুতে। তৎক্ষণাৎ বিদ্যুৎ বেগে উঠে দাঁড়ালো বাহার। ধুলো ময়লা ঝাড়তে ঝাড়তে বলল,
অবশেষে ঠিকানা চিনে আসলে? আসতে তো হতোই, আমার গন্তব্যের সমাপ্তি তো আপনি। হলুদ নিয়ম বাতির ঝাপসা আলোয় বাহার ভাইয়ের মুখ কেমন চকচক করে উঠল। রহস্য করে হেসে বলল, ভয় লাগছে না তোমার? যদি খারাপ কিছু হয়ে যায়? যতই হোক, মানুষ হিসেবে তো আমি ভালো নই। বাহার ভাইয়ের এমন কণ্ঠে কিছু ভরকে গেল চিত্রা। মৃদু কম্পন বয়ে গেল শরীর জুড়ে। তবুও নিজেকে যথেষ্ট সংযত করে বলল, খারাপ কিছু হবে না, আমার ভরসা আছে। অথচ আমি খারাপ কিছু করার জন্যই সওদাগর বাড়িতে পা রেখেছিলাম। সওদাগর বাড়ির দম্ভ সম্মান ভেঙে চুরমার করে দিতেই তো গিয়েছিলাম। একে তো অনাকাঙ্ক্ষিত জায়গা, তার উপর বাহার ভাই অপ্রত্যাশিত কথায় হতভম্ব চিত্রা। তবুও সাহস নিয়ে বলল, আমরা এখান থেকে বেরিয়ে কথা বলি বাহার ভাই, চলুন। চিত্রা ভয়ে জুবুথুবু মুখটা দেখে উচ্চস্বরে হেসে উঠল বাহার। দুনিয়ার সবচেয়ে অপরিচিত লাগলো তাকে। চিত্রার পা কাঁপছে, দাঁড়িয়ে থাকতে ভীষণ কষ্ট হচ্ছে, কথাও বেরোচ্ছে না। এই অপরিচিত বাহার ভাইকে তার ভয় লাগছে, কেমন যেন বিধ্বস্ত লাগছে মানুষটাকে। বাহার চিত্রা থেকে একটু সরে গিয়ে পাশাপাশি থাকা দুটি কবরের মধ্যখানে শুয়ে পড়ল। হাত পা মাটির ওপর বিছিয়ে বেশ আরাম করে শুয়ে পড়ল, যেন এর চেয়ে আরামের জায়গা কিছুই নেই। অন্তঃপর খোলা আকাশের দিকে তাকিয়ে বেশ উচ্চস্বরে বলল, শুনছ সর্বনাশী রঙ্গনা? আমি মারা গেলে আমার হেতায় তুমি রেখেছ, এই কবর দুটির মাঝে যেন ঠাই হয় মোর। মারা যাওয়ার কথা শুনে আটকে উঠল চিত্রা। তড়িঘড়ি করে বলল, অমন বলবেন না বাহার ভাই, আমাদের এখনো একসাথে সংসার করা বাকি, অনেক বছর বাঁচা বাকি আমাদের। বাহার আবার হো হো করে হেসে উঠল। অবশ কণ্ঠে জিজ্ঞেস করল, সংসার করার খুব স্বাদ না তোমার? হ্যাঁ, অথচ আমার গায়ে কলঙ্কের কালি। আমি আপনাকে বিশ্বাস করি বাহার ভাই, যাদের গায়ে কলঙ্কের কথা রটে সাধারণ মানুষ, তাই বলে যাদের অসাধারণত্ব তারা কখনো গোপন করতে পারেনি। মানুষের স্বভাবই সুন্দরে কালি রেপা। যাদের গায়ে দীপ্তিময় সৌন্দর্যের কাছে মানুষের মুখে রটা কলঙ্ক নেহাতি কৌতুক। কাব্যর বাস্তবতা যে ভিন্ন রঙ্গনা, আমাদের বোধহয় এ জন্মে আর সংসার করা হবে না। জানো রঙ্গনা, সেই আদি থেকে আমি দেখেছি আমার কোনো শখ পূরণ হয়নি, তাই তো তোমাকে মনে প্রাণে নিজের ভেবেও চাওয়ার সাহস করিনি। কিন্তু অপ্রাপ্তির এই জীবনে প্রাপ্তির শখ তো আমারও হয় না বলো? ভেবেছিলাম একটা চাকরি করব, একটা চাকরির অভাবে অনেক কিছু হারিয়েছি, কেবল তোমায় হারাতে চাইনি। কিন্তু আমার ভাগ্য দেখো, তোমাকে পাওয়ার আগেই চারপাশে কেমন না পাওয়ার ঘোষণা। আমারই কেন বারবার স্বপ্ন ভাঙতে হবে বলো রঙ্গনা? চিত্রা চুপ করে কেবল বাহারের এতদিনে লুকিয়ে রাখা অভিযোগ শুনল, কোন কথা বলল না, শব্দও করল না। বাহার আগের নেয় শুয়ে থেকেই বলো, তোমাকে আমার অভাগিনী মায়ের গল্প শোনাই, আসো। স্বামী ভক্ত একজন নারীর গল্প, যে গল্প জুড়ে আছে ভয়াবহ বিচ্ছেদ। বোকাশোকা আম্মা আমার কখনো সুখ চায়নি, কেবল চেয়ে গেছে স্বামীর মঙ্গল। আর যদি সে নিজের জন্য কিছু করত, তবে আমাকে এখন উন্মাদ হয়ে দুটো কবরের মাঝখানে শুয়ে থাকতে হতো না। আমার মাকে যিনি বিয়ে করেন, তিনি কখনো আমার আম্মুকে তার বাড়ি নিয়ে যায়নি। আমার আম্মু সবসময় আমার নানার কাছে থাকতো। গরিব নানা ভাই আমার, তবুও যত্নে রাখতেন মেয়েকে। আমাদের যে জন্মদাতা আমার মায়ের স্বামী, তিনি সপ্তাহে কয়েকদিন এসে যেতেন, টাকাও পাঠাতেন। আমার জীবনটা তখন ঠিক ছিল, আমার অতটুকুতে খুশি ছিল। কিন্তু সমস্যা হয় যখন আমার বয়স 7 কিংবা 8, আর বোনও তখন মায়ের গর্ভে। ওই ভদ্রলোকের আসা যাওয়া কমে যায়। তবে এর আগে থেকেই কম আসতেন, কিন্তু বোন গর্ভে আসার 2-3 মাসে একবার আসতেন। কখনো টাকা পাঠাতেন, কখনো পাঠাতেন না। মায়ের যখন 9 মাসের মাঝামাঝি আমরা যেখানে থাকতাম সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয় বাসা ভাড়া দিতে না পারার কারণে। আব্বুর একটা নাম্বার ছিল আম্মুর কাছে, অনেক পুরনো বোঝাই যায়। কখনো আমার মা সে নাম্বারে কল দেয়নি বোধ হয়, যদি আব্বু রাগ করে, কারণ লোকটাকে তো আমার মা বড্ড ভালোবেসেছিল। সেদিন যখন আমার পথে পথে ঘুরে বেড়াচ্ছি, একটু বাঁচার আশায় মা তার স্বামীকে কল দিল, তখন অপর পাশ থেকে মেয়ালি কণ্ঠ ভেসে এলো। মাকে যা না তা বলে অপমান করলো,
আমার মা গরিবের মেয়ে হলেও আত্মসম্মানবোধ তার আকাশ ছোঁয়া। ওসব কথা সহ্য করতে না পেরে মা জ্ঞান হারালো। তাকে আমি আর নানা মিলে নিয়ে গেলাম কাছের এক সরকারি হসপিটালে। আমার বোন পৃথিবীতে আসার সময় হয়ে গিয়েছে, অনেক টাকার দরকার। চোখে মুখে যখন আধার দেখছি আমি, 8 বছরের আমি কি বুঝতাম বলো, কি বা করতে পারতাম। নানা আমাকে আমার আব্বুর ঠিকানা দিল, বললো যেভাবে হোক আব্বুকে আনতে হবে। ছোট জীবনের বড় দায়িত্ব কাঁধে নিয়ে আমি ছুটে এলাম গজিবপুর থেকে ঢাকায়। কতবার রাস্তায় পিছলে পড়ে মামা বলে আর্তনাদ করেছি, কেউ ছিল না আমার হাতটা টেনে তুলে ধরার জন্য। তখনই বুঝে গিয়েছিলাম আমার পুরো পৃথিবী শূন্য, আমার পথ সহজ না। এই ঢাকা শহরে পা রাখতেই মাথা ঘুরে গেল। সারাদিন পর রাতের দিকে খুঁজে পেলাম বাবার বাড়ি, কিন্তু তার বাড়িতে এসে আমি অবাক, বিস্মিত। চারিদিকে আলোকসজ্জা। বাবার কোলে জমজ দুটো ছেলে, তাদের 1 বছরের জন্মদিন পালন করা হচ্ছে, যাদের সাথে তার রমণীর মতন বউ। বুঝলাম আমার মায়ের বিধ্বস্ততার কারণ কি। আমার সেই মুহূর্তে ওই লোকটার কাছে যেতে ইচ্ছা করেনি, কেবল ঘৃণা জন্মেছিল। সেই রাতের রাস্তায় না খেয়ে অপরিচিত এই ইট পাথরের শহরে ঘুরে বেরিয়েছি। গাড়ি ভাড়ার টাকা নেই, ফিরবো কিভাবে? অবশেষে ভিক্ষে করেছি। বুঝলে বুঝলে আমার হাতের বাস্তবতা, নির্মমতা কেমন ছিল। পরের দিন যখন হসপিটালে এসে পৌঁছলাম, দেখি বড্ড দেরি হয়ে গেছে ফিরতে ফিরতে। মা আমার জন্য অপেক্ষা করেনি। আমার কোলে সদ্য জন্ম নেওয়া নবজাতক চিৎকার করে কাঁদছে, অথচ আমি কাঁদতে পারিনি। মা হারানোর পরেও মা যে দায়িত্ব দিয়ে গিয়েছিল হাতে, চোখে দিয়ে গিয়েছিল বড় হওয়ার স্বপ্ন। মা কত স্বার্থপর বলে। যে লোকটা মাকে আদৌ ভালোবাসেনি, তার জন্য মা কিনা অভিমান করে বিদায় দিল। আর আমি যে মাকে এত ভালোবাসতাম তা বুঝিনি কিছুই। ভালোবাসা মানুষকে সত্যি অসহায় করে দেয়। 8 বছরের একটা শিশুর কোলে আর একটা শিশুর দায়িত্ব, মাথার উপর ছাদ নেই, কেবল ছিল রোদের উত্তপ্ততা। মেয়ে হারানোর শোকে আমার নানা যেন ভেঙে এসেছিল, কিন্তু আমাদের মুখের দিকে তাকিয়ে চিহ্ন শীর্ণ দেহখানা নিয়ে আবারও পথ চলা শুরু করল। প্রিয় শহর ছাড়লাম আব্বা ডাকার স্বাদ। মায়ের কবর দেওয়ার জন্য নিয়ে চলে এলাম এখানে। চলতে চলতে গুটি গুটি পায়ে চলে গেলাম অনেকটা দূর। নিজের পড়াশোনা, বোনের দায়িত্ব, নানা ভাইয়ের বৃদ্ধ দেহের বোঝা সব আমার পিঠে। কিন্তু বড় হতে হলে তো পড়াশোনা লাগবে, তাই ছাড়লাম না সেটা। নিজেও ইটের ভাটায় কাজ করতাম, যা টাকা পেতাম তা দিয়ে সংসার চলতো। কিন্তু আমার বোনের সবচেয়ে পূরণ করার ক্ষমতা ছিল না। 9ম শ্রেণীতে পড়াকালীন এই অসহায় জীবন থেকে মুক্তি পেলেন নানা ভাই। এই পৃথিবীর বুকে আমাকে আর আমার বোনকে একা রেখে দিয়ে গেলেন। এতদিন যেই সাহসটা ছিল তাও নিভে গেল। এতিম দুটো ছেলে মেয়ে পুরো পৃথিবীতে একা। বাবা বলতে মানুষটার অস্তিত্ব তখন আর আমার জীবনে নেই। সংসার চালাতে নানা ভাইয়ের রিক্সায় প্যান্ডেল ঘোরাতাম, ঠেলাগাড়ি টানলাম, কুলি হয়ে খেলাম কত লাঠি চাটা। সে গল্প পৃথিবীর বুকে লুকোনো আমার কোনো এতিমের কাব্যগ্রন্থে। নিজের পড়াশোনা আর বোনের পড়াশোনা চালিয়ে গেলাম। তখন আমি অনার্স 1ম বর্ষের ছাত্র। কঠোর পরিশ্রম পর ভর্তি হলাম পাবলিক ভার্সিটিতে। রোজ এখান থেকে শহর যেতাম, আবার আসতাম এখানে। বোনও তখন 6ষ্ঠ শ্রেণীর ছাত্রী। এখানেরই একটা স্কুলে পড়াতাম তাকে। একদিন বায়না করলো নুপুর কিনে দেওয়ার। কি তার বায়না? স্কুলে সকলের নুপুর আছে, কেবল তারই নেই। বোনকে বুঝাতে পারিনি, সুখ যে সকলের থাকে না। তবুও আমি কথা দিলাম নুপুর কিনে দেব। ঢাকা যখন যেতাম, ভার্সিটি শেষে একটা বড় শপিং মলে সেলসম্যানের কাজ করতাম। এমনই একদিন ঘটনা। 2 দিন পর ঈদ, শপিং মলে তুমুল ভিড়। বাড়ি ফিরতে পারছি না। অবশেষে বোনাসের টাকা পেয়ে বোনের জন্য একটা নুপুর কিনলাম। একজনের নুপুর কেনার সামর্থ্য আমার ছিল না। নুপুর কিনে ফিরে এলাম বাড়ি। রাত তখন 11টা। ঘরে ফিরে দেখি বোন আমার ঘরে নেই। দ্রুত প্রতিবেশীদের কাছে গেলাম, কিন্তু কেউ দিতে পারল না আমার বোনের খোঁজ। পুরো এলাকাতে পাগলের মতো ছুটে বেড়ালাম। বুকে তখন হারানোর ভয়ে উৎপাত চালাচ্ছে। টানা 2 দিন খোঁজাখুঁজির পর বোনের লাশ পেলাম স্কুলের সাথে ডোবায়। আমার পুরো পৃথিবী একলা করে কেমন করে আমাকে ছেড়ে চলে গেল অভিমানী। দেখলে ওরা কত স্বার্থপর। তুমি দেখলে রঙ্গনা, আমায় ওরা কেমন শূন্য করে দিয়ে চলে গেল। আমার কতটা নিঃস্ব করে দিয়েছে এ পৃথিবী।
আমি কারে দেখাই সে নিঃস্বতা? রঙ্গনা, তুমি দেখলে তো আমার অপ্রাপ্তির খাতে কেমন বিরাট এক শূন্যতা। আমার বোনটা নুপুরও করার সুযোগ পেল না, আমার ফুলটাকে বাঁচতে দিল না এই সভ্য সমাজ। এই সমাজ আমার সব কেড়েছে। অসহায়দের জন্য এই সমাজ না রঙ্গনা, এতিমদের জন্য এই সমাজ না। মানুষ শালা এত নিষ্ঠুর, আমাকে বাঁচতেই দিল না সুখের সাথে। কি ব্যথা যে রঙ্গনা। কবরস্থানের নিস্তব্ধতা ভেদ করেও বাহার ভাইয়ের কেমন একটা হাহাকার। চিত্রা বসে পড়ল থম মেরে। বাহার ভাইয়ের বর্তমান অবস্থাকে কোনো মৃত লাশের হাহাকার বলা যায়। এই আর্তনাদ থামানোর ভাষা চিত্রার জানা নেই, সে কেবল অশ্রু বিসর্জন দিতেই জানে। বাহার ভাই অনেকক্ষণ চুপ রইল। লোকটা কাঁদলো, কে জানে। নীরবতা ঠেলে গম্ভীর পুরুষালী কণ্ঠে বাহার ভাই বলল, কাঁদছ রঙ্গনা? কেঁদো না, আমার জন্য কেউ কাঁদুক তা আমি চাই না। জীবনের এতগুলো বছর তো কাটালাম কারো দয়া মায়াবিহীন। কেউ আমার জন্য মায়া দেখালে আমার হাসি আসে। বোনের দেহটা মায়ের সাথে শুয়ে দিয়ে কথা দিয়েছিলাম, এই সভ্য সমাজে চরম অসভ্য হব আমি। বোনের মৃত্যুর রহস্য ভেদ করে জানলাম শহর থেকে এক নেতা এসেছিল ওদের গ্রামের স্কুলে, আর তারই দৃষ্টির লালসায় শিকার আমার বোন। সেই তুমুল রাগ আর প্রতিহিংসা নিয়ে আমি পা রেখেছিলাম শহরে। আর কেন তোমাদের বাড়ি গিয়েছিলাম বলো তো? চিত্রা জবাব দেয় না, কেবল ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে ছন্নছাড়া বাহার ভাইয়ের দিকে। তাই বাহার ভাই নিজেই বলে, আমার জীবনের চরম সর্বনাশা যে করেছে তার মহল ঘৃণায় ভেঙে দিতে গিয়েছিলাম। আমার জন্মদাতার ভয়ঙ্কর বিশ্বাসঘাতকতার জবাব দিতে গিয়েছিলাম। চিত্রা অবাক হলো। বাহার ভাইয়ের জন্মদাতার সাথে চিত্রা নিজের বাড়ির কোনো সংযোগ পেল না। পাককণ্ঠে বলল, আমাদের বাড়িতে আপনার জন্মদাতা? বাহা তাচ্ছিল্য হাসলো, হেয়ালি করে বলল, তুমি এত বোকা কেন গো? তবে তোমার এমন বোকামি আমার প্রিয়। আমার জন্মদাতা তোমার বাড়িতে কেন জিজ্ঞেস করলে? কারণ আমার জন্মদাতার বাড়ি ওটা। আফজাল সওদাগরই আমার জন্মদাতা। চিত্রা বিস্মরিত নয়নে তাকিয়ে রইল, অবাক কণ্ঠে উচ্চারণ করল, কি? তোমার বড় চেচি যখন সন্তান হচ্ছিল না তখনই তোমার চাচা আমার আম্মুকে বিয়ে করেছে, কিন্তু সে সমাজের কাছে পরিচিত দেয়নি আমাদের। যখন তার সন্তান হলো সে ভুলে গেল আমাদের। তোমার চাচিয়ে যখন জানতে পারলো স্বামীর কথা তখন লুকিয়ে গেল সবার কাছে, আর আমাদের থেকে কেড়ে নিয়েছে বাবাকে। এই যে আমি তোমাদের বাড়ি থাকতাম, এত কিছু করতাম, তবুও তোমার চাচা কিছু বলতো না, একমাত্র এই কারণেই। বড় চাচিও জানতো না? এতদিন জানেনি, তবে সেদিন জেনে গিয়েছিল, যার ফলস্বরূপ সে আমার হাতে পায়ে ধরে বলেছিল তোমাদের বাড়ি ছাড়ার কথা। তাই তো ছেড়েছিলাম বাড়ি। কিন্তু ওই যে ভাঙা ভাগ্য, ফেসে গেলাম খুব খারাপ একটা চালে। আমি জানি এই চাল থেকে বের হওয়া সম্ভব না। কে ফাঁসিয়েছে আপনাকে? আমাদের ভার্সিটির ওই রাজনৈতিকতা আর আমার বোনের খুনি। আরও একটা মেয়ে চলে গেল অকালে, কিন্তু সে বিচার পাবে না। তার ক্ষমতার কাছে হয়তো হেরে যাবো আমি। চিত্রা উঠে দাঁড়ালো, দ্রুত বাহারের কাছে গিয়ে বাহারের ডান হাত আঁকড়ে ধরে চোখের জল ছেড়ে দিয়ে বলো, চলুন না বাহার ভাই, আমরা চলে যাই এখান থেকে অন্য কোনো শহরে। অপরিচিত স্থানে আমরা দুজন থাকবো, চলুন না। বাহার ভাইও গা ছেড়ে উঠে দাঁড়ালো। চিত্রার মাথায় হাত বুলিয়ে বলো, তাহলে চলো দূরে কোথাও ঘর করি আমরা, আমাদেরও পূর্ণতার গল্প হোক। দুজন এতিম ছেলে মেয়ে, ভাগ্য সত্যি যদি ভালো হতো। বাহার আর চিত্রার মিষ্টি স্বপ্নের মাঝে জল ঢেলে কবরস্থানের চারপাশ থেকে বেরিয়ে এলো পুলিশ ফোর্স। দুজনকে ঘিরে ফেললো তারা। চিত্রা আর বাহার কেবল অবাক চোখে তাকিয়ে রইল। তাদের চোখে মুখে টর্চের আলো পড়তেই চোখ মুখ কুঁচকে ফেললো তারা। অনেক কষ্টে চোখ মেলে তাকাতেই নুরুল সওদাগরের গম্ভীর মুখটা ভেসে এলো চোখের সামনে। বাহারের হাতে তৎক্ষণাৎ হ্যান্ডকাপ পরানো হলো। চিত্রা কেবল দেখে গেল চুরমার করা স্বপ্ন ভাঙন। চিত্রা নিজের বাবার পা চেপে ধরলো, আকুতি মিনতি করে বলল, আব্বু ছেড়ে দেন বাহার ভাইকে, ছেড়ে দেন আব্বু,
আপনি তো জানেন বাহার ভাই এমন করতে পারে না। প্লিজ ছেড়ে দেন আব্বু, আমরা অনেক দূরে চলে যাব। একটাবার দয়া করুন, আমরা আর এখানে ফিরে আসবো না আব্বু, ছেড়ে দেন, আমি বাঁচবো না ওনাকে ছাড়া। নূর সওদাগর তার দায়িত্ব পালন করলেন। মেয়ের কথা অনেক শুনতে চেয়েও দায়িত্বের সাথে আপোষ করতে পারলেন না তিনি। তার চোখে ভেসে উঠল অনেক বছর আগে সেই দিনটি, যেদিন অবনীয় এমন হাহাকার করেছিলেন, কিন্তু নুরুল সওদাগর পারেনি কিছু করতে। সে মানুষ হিসেবে যেমন হোক, দায়িত্ব কখনো হেরফের করেননি। তাই তো সেদিন অমন নিষ্ঠুরতার কাজটা করতে পেরেছিলেন। আর আজ সে ঘটনা পুনরাবৃত্তি ঘটল আবার। বাহারের ঠোঁটে তখনও হাসি রেখা, কণ্ঠে বিষাদার আফসোসের সহিত সে উচ্চারণ করল, আমাদের আর সংসার করা হলো না রঙ্গনা। সকলকে ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।